স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে বাংলা ভিশনের বার্তা কক্ষে আছেন নিউজ এডিটর আব্দুর রহমান। আপনার কাছে জেনে নিব দিনের সবশেষ খবরগুলো। ধন্যবাদ তাইমুর। আজ মঙ্গলবার, আজ যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের সূচি নির্ধারিত রয়েছে। প্রধান উপদেষ্টা হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে সোমবার ভোর 5টা 5 মিনিটে রওনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে মঙ্গলবার অধিবেশনের এক পর্যায়ে সাইডলাইনে এই দুদেশের সরকার প্রধানের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা এবং যে সংস্কার কার্যক্রম সেসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি বাংলাদেশের দীর্ঘদিন ধরে চলা যে সংকট, সে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণেও ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে কথা বলবেন। আরেকটি খবর হচ্ছে যে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে, এ কথাটি বলেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আইন মন্ত্রণালয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর সংস্কারে 8 দফা প্রস্তাব দিয়েছে। সে বিষয়ে বিভিন্ন মহলের সাথে, বিশেষ করে আইনাঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। সেখানে বিভিন্ন রকম পরামর্শ দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয় যে প্রস্তাব দিয়েছে তার মধ্যে রয়েছে, যদি গণহত্যায় কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা প্রমাণ মেলে তাহলে তাদের রাজনীতি করার 10 বছর নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। সেখানে বিশিষ্টজনরা আইন মন্ত্রণালয়ের মতামতগুলোর সাথে একমত হয়েছেন, কোনো বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। নির্বাচন সংস্কার বিষয়ক কমিটির যিনি প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, তিনি বলেছেন যে নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার হরণকে তিনি মানবাধিকার লঙ্ঘন বলে মনে করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের প্রথম অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাজধানীর বাসাবোর ব্যবসায়ী এনামুল কবির এই অভিযোগটি করেছেন। 2018 সালের 17 নভেম্বর তাকে তুলে নেওয়া হয়। এরপর ডিবি কার্যালয়ে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই ঘটনার প্রায় 7 বছর পরে তিনি সরাসরি ট্রাইব্যুনালে হাজির হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন। একই দিনে আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ এসেছে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 78 জনের বিরুদ্ধে। সেটা হচ্ছে বহুল আলোচিত একটি হত্যাকাণ্ড, আশুলিয়ার ছাত্র আশাবুল ইয়ামিন হত্যার ঘটনা। যে ঘটনায় দেখা গেছে যে পুলিশের এপিসি থেকে তার মরদেহ রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছিল। সেই ঘটনায় একটি মামলা হয়েছে। আরেকটি খবর হচ্ছে যে স্বৈরাচারের পতন হলো এখনো বিপদ কেটে যায়নি, এই কথাটি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জের এক জনসভায় তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন। সেখানে তিনি বলেন যে তার মা বেগম খালেদা জিয়া যেমন বলেছেন যে তার বাংলাদেশ ছাড়া যেমন আর কোনো ঠিকানা নেই, তেমনি তারও বাংলাদেশ ছাড়া আর কোনো ঠিকানা নেই। তারেক রহমান স্পষ্ট করেই জানিয়েছেন যে যদি তার দল ক্ষমতা আসে তাহলে যারা গত 17 বছর বিএনপির সঙ্গে গণতন্ত্র ফেরানোর আন্দোলনে ছিল তাদেরকে সাথে নিয়ে দেশ গঠনের পরিকল্পনা তার রয়েছে। তাইমুর, এই ছিল বাংলা ভিশনের প্রচারিত খবর। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, দিনের সবশেষ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলা ভিশনের নিউজ এডিটর আব্দুর রহমান। স্টুডিও আলোচনা শুরু করব বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আপনাকে দিয়ে। অনুষ্ঠান শুরু করব তারেক রহমানের একটি মন্তব্য দিয়ে। আজকে কিশোরগঞ্জ জনসভায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন।
এই যে জনগণের উন্নয়ন জনগণের নির্বাচিত সরকার দিয়েই সম্ভব, ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলেই মানুষ তার পূর্ণ স্বাধীনতা ফিরে পাবে, এই মন্তব্য এই বক্তব্য দিয়ে তারেক রহমান আসলে কি বার্তা দিতে চান? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের দীর্ঘকালীন ছাত্র রাজনীতি থেকে যার সঙ্গে আমাদের সম্পর্ক, এখন একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক প্রিন্স সহ আমি যারা দেখছেন এই অনুষ্ঠান তাদের সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাই। কিশোরগঞ্জে যে অনুষ্ঠানটার কথা আপনি বললেন, সেখানে বিপুল মানুষের মধ্যে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, যাকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে বিএনপি মনে করে, দেশবাসী মনে করে, তার কথার এক সময় শেখ হাসিনার সময় তার কথা ছবি এই দেশে নিষিদ্ধ করা হয়েছে। শুধু যে তার ছবি আর কথা নিষিদ্ধ করা হয়েছে না, এখানে বাক স্বাধীনতা ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, রাজনৈতিক মত প্রকাশের কোনো অধিকার ছিল না। এক কথায় ফ্যাসিবাদের মানে আন্ডারে দেশ থাকলে যা যা হয়, দীর্ঘ 15টি বছর যারাই তার বিরোধিতা করেছেন, বিএনপি সহ যেই দলই, তাদের উপরে কোনো না কোনোভাবে মানে আক্রমণ চালানো হয়েছে, মামলা দেওয়া হয়েছে, জেলে নিয়ে যাওয়া হয়েছে, লাঠিপেটা করা হয়েছে। এটা অনেক বরেণ্য রাজনীতিবিদ এর থেকে বাদ পড়ে নাই। তো সেই কালটা গত 5ই আগস্ট একটি কি বলবো, মেসাগার আন্দোলন বলবো না, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার জন্ম কথা বলবো। মানুষ বিভিন্নভাবে এই পরিবর্তনকে তারা দেখে। সত্যি এটা, কারণ মানুষ একটা মুহূর্তে ভুলতেই বসেছিল যে এ যাবে কিনা, আদৌ সম্ভব কিনা, কিন্তু সেটা সম্ভব হয়েছে। পৃথিবীর যে কোনো দেশে আমরা যদি লক্ষ্য করি, দেখবো যে ফ্যাসিজমের পতন এটা অনিবার্য। হয়তো কোনো কোনো ক্ষেত্রে বিশ্বযুদ্ধের প্রয়োজন পড়েছে, যেমন হিটলার মুসলিনের। একসময় যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মনে হয়েছিল যে হিটলার অপ্রতিরোধ্য, তাকে কোনোভাবে ঠেকানো যাবে না। কিন্তু যখন সোভিয়েত ইউনিয়ন, সেই সময় স্ট্যালিন প্রধান ছিলেন, রুখে দাঁড়িয়েছিলেন, তখনই আশার আলো দেখা গেছিল। অর্থাৎ অন্যরা তখন ওই যুদ্ধকে কার্যকর যুদ্ধে, ব্রিটিশ, আমেরিকা বা অন্যান্য যুদ্ধ। তো আমি কেনই কথা বলছি যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা এখনই অনেকেই মানতে পারছে না, কিন্তু মানতে হবে। এর পরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে 15 বছর মানুষ তার পছন্দের প্রার্থীকে, দলকে ভোট দিতে পারেনি। আমি ব্যক্তিগতভাবে শুধু না, যে কোনো গণতন্ত্র প্রিয় মানুষই মনে করে যে মানুষের এই অধিকার আছে নিজের পছন্দের প্রার্থী বা দলকে ভোট দেওয়ার, যেটা আমরা ভোটাধিকার বলি। সেই ভোটাধিকারের মধ্য দিয়ে যে দলই আসুক ক্ষমতায়, সেটা কি জনগণের নির্বাচিত সরকার বলে মনে করা। তো 31 দফা যেমন রাষ্ট্র পুনর্গঠনের সংস্কারের আমাদের বিএনপি এবং সেটি আমাদের সহযোগী হিসাবে যারা কাজ করেছেন, সেটি তাদের মানে লক্ষ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে, বলা হয়েছে। তার সঙ্গে আমাদের পার্টির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন যেমন তারেক রহমান সাহেব, তিনি খাদ্য নিরাপত্তা সহ বেকার এবং এই দেশের যে সমস্যাগুলোর অন্যতম, সেই জায়গাটায় তিনি হাত দিতে চেয়েছেন। অর্থাৎ যুব সমাজকে, তরুণ সমাজকে, যে তরুণ সমাজ কিন্তু যে বিপ্লবে সংগঠিত করেছে, মানে একটা দেশ কাঁপানো না, বিশ্ব কাঁপানোই বলবো একটা ঘটনা। যদিও বাঙালি ভাষা আন্দোলন, 62 ছাত্র আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু 52 বছরে বা 53 বছরে এসে আরেকটি কৃতিপূর্ণ ঘটনা ঘটে, তরুণদের হাত ধরে, দেশবাসীর হাত ধরে। তো সেই জায়গাটায় আমাদের নেতা, আগামী দিনের আমরা যাকে রাষ্ট্রনায়ক মনে করি, জনাব তারেক রহমান, যে কথাগুলো বলেছে, যেমন আরেকটা স্পষ্ট, আমাদের নেত্রী যিনি, যাকে ন্যূনতম চিকিৎসা দেওয়া হয়নি, মিথ্যা মামলা তো তাকে সাজা দেওয়া হয়েছে,
তিনি বলেছিলেন যে আমার ঠিকানা বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোনো জায়গায় নাই। তার সন্তান হিসাবে, জ্যেষ্ঠ মানে পুত্র হিসাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কিন্তু বলছে ঠিকানাটা তার বাংলাদেশ। সেই জায়গায় একটু প্রশ্ন রাখতে চাই, তারেক রহমান ঠিক কবে দেশে ফিরবেন? আপনাদের দলীয় ফোরামে এই ধরনের কোনো আলোচনা আছে কিনা? এটা রাজনীতি মাঠে এই আলোচনাটা আছে? আমরা স্পষ্ট করে এই জন্যই বলিনি, তিনি এটা জানাবেন এবং এটি ধারণা করি তিনি সহসাই আসবেন। আপনার কাছে আবার আসবো। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এই যে তারেক রহমানের আরেকটি মন্তব্য যে স্বৈরাচারের পতন ঘটলেও তাদের প্রেতাত্মারা রয়ে গেছে, এবং এই জায়গাটা নানা যখনই কোনো অস্থিরতা হচ্ছে বলা হচ্ছে এই যে ষড়যন্ত্র, এই জায়গাটায় আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। বিএনপি নেতা দুদু ভাই এবং যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নের অবতারণা করলেন ওই প্রশ্নের কথা একটু পেছনে যদি বলি, কিছুটা দুদু ভাইও বলেছেন, সেইটা আগে মনে রাখলেই বোধহয় জিনিসটা এইবারের প্রেক্ষাপটে আরো আমরা বোঝা যেতে পারে। প্রথমত হচ্ছে স্বৈরাচার বলি, ফ্যাসিস্ট বলি, তার তো একটা নিজস্ব রাজনীতি আছে, তার একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে সাধারণভাবে থাকে, সেটা আমরা জানি। আরেকটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে যে ব্যবস্থাটা গড়ে উঠেছিল, এবং এইবারের যে ব্যবস্থাটাকে দেখবেন যে আমরা নানা নামে অভিহিত করা হয়েছে, এবং কোনটা কখন মানে কি বলবো, যে মানুষ সবটাই বলেছে, কর্তৃত্ববাদ, স্বৈরাচার, ফ্যাসিবাদ, ফ্যাসিবাদী প্রবণতা, পারলে বোধ হয় আরো রাজনৈতিক অভিধানে নতুন নতুন এটা হইতো। কিন্তু সবচেয়ে যখন আমি বাইরে আলোচনা করি মানুষের কাছে, যেমন গতকালও আমি ঢাকার বাইরে ছিলাম একটা জায়গায়, তো একটা খুবই উপজেলাতে সাধারণ মানুষের যখন কথা বলছিলাম, তখন আমি দেখলাম, একটু বুঝতে চাইছিলাম যে তারা জিনিসটা কি বোঝে, কারণ তো রাজনৈতিক পরিভাষা আমরা বলি, হয়তো তারা অত বোঝে না। বলে যে ভাই, মানুষের কোনো মর্যাদা দিত না, এই সরকার আগে ছিল। তা দেখেন, তার কিন্তু ছোট্ট কথা কয় যে শুধু সে না, চেলাবেলারাও টেলিভিশনে যেভাবে কথা বলতো, তাহলে আপনি জিনিসটাকে যদি আমরা ভাবি, তাহলে এইরকম একটা জায়গা ছিল। তাহলে এইটা হচ্ছে উপরই দেখা যায়, তাহলে ভিত্তিটা তো নিশ্চয়ই একটা মজবুত ভিত্তির উপরে দাঁড়ায় সে করতে চাইছিল। এই মজবুত ভিত্তি টেকে না, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তাহলে এইটা কিন্তু মনে রাখতে হবে। আমরা আমাদের বিশেষ করে কমিউনিস্ট পার্টি, বাম জোটের পক্ষ থেকে বা আমাদের পার্টি বিভিন্ন সময় আমরা বলেছি যে এই যে ব্যবস্থাটা এরা কিন্তু পরিচালনা করতেছে, আমরা একটু সহজবোধ্য ভাষায় বোঝার জন্য বলি, স্টেট মাফিয়া, মানে একবার উপরে যারা থাকে। আপনি বাংলাদেশের মধ্যে দেখবেন ওই সালমান, এস আলম থেকে শুরু করে সচিবালয় থেকে অন্যান্যগুলো আপনি এর মধ্যে চলে আসতে পারেন। হ্যাঁ, সুতরাং এই আর ছিল স্ট্রিট মাফিয়া, রাস্তার মাফিয়া, এবং সেইখান থেকে আপনি ক্যাসিনো কর্মকাণ্ডের সাথে যারা আছেন থেকে শুরু করে, আপনি ছোট বললেও ধরুন একটা অঞ্চলে ছোট বাজার, সেইখানে একটা ছোট্ট গ্রুপ করে সিন্ডিকেট করে তারা এখানে চাঁদাবাজির জায়গাটা অব্যাহত রাখতো, ঘাটে অব্যাহত রাখতো। তাহলে এই হচ্ছে এই চেনটাই তো তারা এই ব্যবস্থাটা রক্ষা করছিল। কিন্তু যেগুলো স্বৈরাচারী ব্যবস্থায় তাই হয়, ফ্যাসিবাদী ব্যবস্থায় তারা এটা থাকে। তাহলে আপনি যখন যদি বলেন যে এইবারের পতন এক সময় হবে, আমরাও জানতাম, কিন্তু হিসাব করলে যে দীর্ঘ আমরা যে লড়াই করছিলাম এদের বিরুদ্ধে, এক একজনের 16 বছরের যে লড়াই, ধরুন বিএনপি 31 দফা বলেছে নির্বাচনকে সামনে রেখে, আমরাও কিন্তু নির্বাচনকে সামনে রেখে তার আগেও আমরা 17 পয়েন্ট পার্টির পক্ষ থেকে বলেছি, বাম জোট আমাদের 10 পয়েন্ট ছিল, তার মধ্যে অন্যান্য কথা ছিল, সেটা ছিল, কিন্তু কালমিনেট করলো শেষে এসে ছাত্রদের এই জায়গাটাতে। তাহলে এইটা যে তারা চলে গেল, কিন্তু আপনি কি এই মাফিয়া ধ্বংস হয়ে গেছে? এই ব্যবস্থার এই উপসর্গ কি ধ্বংস হয়ে গেছে? আমি অন্য কথা বাদ দিলাম, অর্থনৈতিক ব্যবস্থা, ধারাবাহিকতাটা বাদ দেন, তাহলে তারা তো যে কোনো সময় চাইতেই পারে এবং চাইবেই যে যদি কোনো না কোনোভাবে এটা আসতে চাই। যার জন্য দেখবেন আমরা আমাদের দিক থেকে, বামপন্থীর দিক থেকে, কমিউনিস্ট পার্টির দিক থেকে প্রথম দিন থেকে যে লড়াইটা করছি, আমাদের কিন্তু বক্তব্য ছিল দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও। কারণ ব্যবস্থা না বদলালে এটা হবে না, সুতরাং দুঃশাসনের প্রেতাত্মা ছায়াগুলো থেকে যায়। আমরা এর মাঝেও 90-তে কিন্তু এরকম পতন ঘটিয়েছিলাম, কিন্তু এই ব্যবস্থাটা উচ্ছেদ করতে হবে, সুতরাং এটা থাকবেই নানাভাবে। এটা একটা থাকে। আর একটা ঘটনা আছে, এটা আমরা জানি, সেটা হচ্ছে যে আগের যে কোনো সময়ের তুলনায় এই চক্র এত বেশি অর্থবৃত্ত সম্পদশালীর মালিক হয়েছে, তারা তো কি বলবো যে কোনোভাবে, এবং তাদের এত অর্থবৃত্ত সহ নানা উপসর্গ আছে, তারা নানাভাবে চেষ্টা করতে পারে। আরেকটা হচ্ছে আমার পাশের দেশ, আধিপত্যবাদী দেশ, তারা দেখেন তাদের স্বরাষ্ট্রমন্ত্রী কদিন আগেও কি কথা বললো, তার আগেও যে কথাগুলো বলছে, তার মানে যে নানা ধরনের ঘটনাগুলি তো থাকতেও পারে। এর সাথে আরেকটা আমরা খালি যোগ করতে চাই, আমাদের পার্টির পক্ষ থেকে বলেছিল, এটা মনে রাখতে হবে, খালি পতিত স্বৈরাচারের বিষয় যেমন আছে,
আমাদের সমাজে কিন্তু আরো অনেক অপশক্তি আছে। আমরা জানি অতীত দিনে যারা এইখানে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যারা প্রত্যাখ্যাত হয়েছিল সেই ধরনের শক্তি আছে, বিরাজনীতি করার শক্তি আছে, আবার এই ধরনের ক্ষমতার সুবিধা ভোগ, উল্টো পাল্টার সময় নিজের কিছু সুবিধা ভোগ করতে পারে কিনা। সুতরাং আপনি এই অপশক্তির ছায়া এইটা কিন্তু দ্রুত যাবে বলে মনে হয় না, যতক্ষণ না পর্যন্ত আমরা একটা গণতান্ত্রিক মানে কি বলবো যে ব্যবস্থার মধ্যে ঢুকে ওই ব্যবস্থাকে আমরা সবাই মিলে একটা স্থায়ী রূপ দিয়ে এগিয়ে নিয়ে যাব, এই ধারাবাহিকতার মধ্যে না আসতে পারছি ততক্ষণ পর্যন্ত এই সংকটটা থেকে যাবে বলে আমরা মনে করি। তার জন্য কি নির্বাচনটা তো নিঃসন্দেহে অফকোর্স তার একটা প্রাথমিক পদক্ষেপ হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার করে নির্বাচন। আর এই জায়গায় ছোট্ট করে ব্যাখ্যা না করে বললেই যে এই যে আমরা রাজনৈতিক দলগুলো যারা আমি শব্দটাকে এইভাবেই যদি বলি যে আমরা দাবিদার এই গণতন্ত্রের সংগ্রামের, আমাদেরও কতগুলো রিভিজিট করতে হবে আমাদের অতীত ভূমিকা, আমরা কি করব, সহনশীলতা করব কিনা, মানে আমরা সহনশীলতার সাথেই ধারণ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই গণতান্ত্রিক ব্যবস্থাকে এন্ডোর্স করে আমরা আগাবো কিনা। না হলে পরিণতি কি হবে ওইটা আমরা তো বামপন্থীরা বলি, আমি মাঝে দেখলাম যে বিএনপির জেনারেল সেক্রেটারি মহাসচিব তিনিও কিন্তু তার এলাকায় যে এটাকে খুব পরিষ্কার ভাষায় বলেছিলেন। সুতরাং সেইটা আমাদের বোধ হয় অন্তত পক্ষে অনেক ঠিকই, এটা সত্য কথা যে ইতিহাসের একটা বড় কথা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নিই না, কিন্তু আমার মনে হয় এইবারে যে জায়গায় আসছে একেবারে শিক্ষা না নিয়ে বোধ হয় উপায় থাকবে না, যদিও এই ব্যাপারেও শেষ কথা বলা যায় না। শামসুজ্জামান দুদু, এই যে অপশক্তির ছায়া কি খুব দ্রুতই যাবে কিনা সাথে যুক্ত করতে চাই যে জুলাই আগস্ট হত্যার ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলছে অন্তর্বর্তী সরকার, সেইখানে আজকে একটি সিদ্ধান্ত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনে একটি যুক্ত করার প্রস্তাব এসেছে 8 দফা, যেখানে একটি বড় কথা বলা হচ্ছে যে গণহত্যায় নেতৃত্বে অপরাধ প্রমাণিত হলে রাজনৈতিক দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ করা। শাস্তি তো যারা বিশেষজ্ঞ আছেন তো তারা সেইভাবে বিবেচনা করবেন যে কতদিন হবে, তাদের কি শাস্তি হবে। এটা আগের থেকে আমি কোনো মন্তব্য করব না, যে আগে আমরা তো স্টার্টই করতে পারি নাই। যেমন হ্যাঁ, যেমন জার্মানিতে নাৎসিবাদী এতদিনেও কিন্তু তাদের যেখানে পাওয়া যায় সেই জায়গায় বিচারের মুখোমুখি করা হয়। তো আমি অতদূর যেতে নাও যা, আমাদের দেশে এবার তাৎক্ষণিক যে বিবেচনায়, এই যে কয়দিন আগে আমি রাজশাহী গেছিলাম একটা রাজনৈতিক কার্যক্রম, সেখানে আঞ্জুম, এটা বরেন্দ্র কলেজের ছাত্র, রায়হান, এটা চিকিৎসাধীন, মানে দেশ মুক্ত হয়েছে কিন্তু 8 তারিখে সে মারা গেল। এই যে দুটো ছেলের আমরা কথা শোনা রাজশাহীতে, শুধু রাজশাহী না সারা বাংলাদেশে ঢাকা শহরে প্রায় 1000-এর উপরে, মানে এটা 4-5 দিনের মধ্যে কিন্তু এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে। অপশক্তি না, এটা ভয়ঙ্কর শক্তি। তাদের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, দেখ না যে 36,000 কোটি টাকা ঋণের নামে জনতা ব্যাংক থেকে সালমান এফ রহমান, তার চেহারা দেখলে মনে হবে যে, অনেকে তাকে দরবেশ বলে, 36,000 কোটি টাকা তো এটা তো মানুষের টাকা, ওই আমানত হিসাবে তারা রাখছে। এই ব্যাংকটা এখন একেবারে শেষ হওয়ার পথে। এরকম বেসরকারি কিছু ব্যাংক, ইসলামী ব্যাংক সহ, তারা এত বেশি মানে ঋণগ্রস্ত হয়ে গেছে, ওই ঋণ আদায় হওয়ার সম্ভাবনা নেই। এই টাকাগুলো কিন্তু তাদের হাতে আছে, এই অপশক্তির হাতে আছে। আর এই যে মানে অস্ত্র নামে বেনামে, বৈধ অবৈধ, তার কত পার্সেন্ট, 1% না 2% উদ্ধার করতে পারছে কিনা আমার কাছে সন্দেহ মনে হয়। এগুলো তাদের কাছে আছে। আমরা ভালো নির্বাচন চাচ্ছি, কিন্তু এগুলো রিকভারি করতে হবে। পুলিশও তো এখনো ঠিক মতো দাঁড়াতেই পারে। পুলিশ তো রাস্তায় বেরোলে দেখা যায় যে তারা কোন তালে আছে আমি জানি না। ম্যাক্সিমাম জায়গায়, মানে ঢাকা শহরটা তো প্রধান উপদেষ্টা পর্যন্ত বসে, এটা জলাবদ্ধতা বলতে যেটা বোঝায় না, এটা যানজটের একটা শহর হয়ে গেছে। পুলিশ অ্যাক্টিভ থাকলে এই যানজটটা কিছুটা হলেও মানে এটা অবস্থায় থাকে। কেন জানি মনে হয় বড় অভিমানী হয়েছে তারা তো একটা স্বৈরাচারের 15 বছরের টিকে থাকার জন্য অন্যতম হাতিয়ার ছিল। সেটি কিন্তু তারা এখনো পর্যন্ত মানে জাতির কাছে দুঃখ প্রকাশও করেনি। তাদের কি তো কয়েকজন সাবেক পুলিশ কর্মকর্তা আমি দেখলাম যারা বলেছেন যে রাজনৈতিক
মানে দলের বা সরকারের কৃতদাসের ভূমিকা পালন করতে গিয়ে তারা এই পর্যায়ে পড়েছে। আমার কাছে কথাটা খারাপ মনে হয় না, কথাটা ঠিক আছে। তো বিচারের থেকেও, বিচার তো অবশ্যই হতে হবে, কিন্তু এই পরিবর্তনের ধারায় কিভাবে নিয়ে যাব, ভাবনার কোনো কারণ নেই যে ফ্যাসিবাদের বাইরে কোনো রাজনৈতিক শক্তি নাই, ভালোই আছে এবং শক্তিশালী আছে, কারণ তারা 15-16 বছর ধরে কিন্তু লড়াইটা করছে, আর ছাত্ররা, তরুণরা এবং দেশবাসী সেটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। তার মানে এই নয় যে রাজনৈতিক দলগুলো সেখানে ছিল না, তাদের প্রতিটি ছাত্র সংগঠন, প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি শ্রমিক সংগঠন, খেটে খাওয়া মানুষ সবাই মিলেই কিন্তু এই ঘটনা সংগঠিত করেছে। সেই জন্য আগামী দিনে যারা অপশক্তি হিসাবে কাজ করছে দেশের মধ্যে, এবং এই যেটা প্রিন্স সাহেব উল্লেখ করলাম যে পার্শ্ববর্তী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাষায়, যে ভঙ্গিতে, আমি খুব অবাক হয়েছি। আমাকে মনে হতো যে ভারত একটা গণতান্ত্রিক চর্চায়, বিবেচনায় একটা দীর্ঘদিনের ঘটনা, কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে আওয়ামী লীগ এবং হাসিনার পতনের মধ্যে দিয়ে তারা একটা অস্থিরতার চূড়ান্ত পর্যায়ে গেছে, উল্টো করে ঝুলিয়ে সোজা। মানে এটা আছে না, আমাদের বাংলাদেশের লোক যে ওই দেশে যায় এমন ভাবার কোনো কারণ নাই। ওদের যে ইন্ডিয়া থেকে কত লোক এই দেশে আসে, শুধু বেড়াতে আসে না, তাদেরও কিছু কাজকাম বা নানান ঘটনা আছে, কারণ তাদেরও খেটে খাওয়া মানুষের আর আমাদের খেটে খাওয়া মানুষের চেহারা, শরীর, ভাষা একই। সেই জন্যে আমাদের লোকগুলোকে উল্টিয়ে অনুপ্রবেশকারী বলা হচ্ছে। তো এটা দুঃখজনক, আমার বিবেচনায় এটা উস্কানিমূলক। এই জিনিসগুলো মানে ঠিক করা হচ্ছে না, বরঞ্চ গণতন্ত্র প্রতিষ্ঠায় ভারত যেমন এক সময় 71-এ আমাদের সহযোগিতা করেছিল, সাহায্য করেছিল, সেই বন্ধুসুলভ দৃষ্টিভঙ্গিটা এখন আমরা প্রত্যাশী। আমরা মনে করি তাদের এই আধিপত্যবাদী, যেটা প্রিন্স ভালো শব্দ ইয়ে করেছে, যে আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গিটা, যেমন দেখি না আমাদের এখানে ইলিশ মাছ ওদের ধর্মীয় কারণে পূজা আসবে সামনে, ওরা প্রত্যাশা করে আমাদের ইলিশটা, ওখানেও ইলিশ হয় কিন্তু ইলিশটা আমাদের ওদের থেকে বেশি উৎপাদন হয়। আমাদের এখান থেকে যদি না পাঠায় তারা একটা ক্রাইসিসে পড়বে। সরকারও সিদ্ধান্ত প্রথমে নিয়েছিল দিবে না, 3000 টন, শেষ পর্যন্ত 3000 টন যখন বিতর্ক হয়েছে তখন বলেছে এটি ব্যবসায়িক বিনিময়, এটি উপহার হিসাবে যাবে না। আমার কাছে কিন্তু এটা খারাপ মনে হয়নি। পেঁয়াজ আমরা ব্যবসায়িক কারণে নিয়ে আসি, কিনে নিয়ে আসি, তা আমার দেশ থেকে যদি আমরা মনে করি যে উদ্বৃত্ত, যেমন আমি একটা পরিষ্কার বলি, এই তাদের এটা বন্ধ করার পরও ইলিশের মাছের দাম খুব যে কমছে, সাধারণ মানুষ খুব খেতে পারছে, এটা আমার কাছে মনে হয়নি। বৈরিতা বন্ধ করতে হবে, সেই বৈরিতা উভয় পক্ষকে, তারা আমাদের ঝুলায় টাঙাবে, এটা এইসব কথা মানে বলাটা ঠিক না আমার বিবেচনায়। পাশাপাশি প্রতিবেশী ভালো থাকবে, সমমর্যাদা থাকবে, এটাই হলো কিন্তু ভালো ঘটনা। আর অপশক্তি এগুলো থাকবে না, এগুলো টিকতে পারবে না এই কারণে যে ঐক্য, জাতীয় ঐক্য তৈরি হয়েছে, এটা আমাদের ধরে রাখতে হবে। এই ছাত্রদের আমি খুব দুঃখিত এই কথা না বললে, যে তাদের যারা শহীদ হয়েছে তাদের পরিবারগুলোর দিকে নজর দেওয়া, আর যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, হাত পা চোখ, রাষ্ট্রীয় বিবেচনায় অতীতে যেমন আমরা মুক্তিযোদ্ধাদেরকে খুব একটা সাহায্য করতে পারছি, এটা আমার কাছে মনে হয় না। যারা শহীদ হয়েছে, যারা আছে 2 নম্বরই করছে, মুক্তিযোদ্ধা ভাতা নিছে, ম্যাক্সিমামই 2 নম্বরই করছে, সেটা এই ক্ষেত্রে যাতে না হয়, অনতিবিলম্বে সরকার এবং আমার মনে হয় প্রতিটা রাজনৈতিক দলের এদিকে এগিয়ে আসার দরকার। এই যে জাতীয় ঐক্য থাকলে অপশক্তি দিন শেষে টিকবে না, আর সাথে ওই যে রাজনৈতিক দল নিষিদ্ধের 10 বছরের জন্য নিষিদ্ধ একটি প্রস্তাব, কারণ রাজনৈতিক দল নিষিদ্ধ নিয়ে এর মধ্যে রাজনীতির মাঝে একটি মিশ্র প্রতিক্রিয়া আছে না। প্রথমে এইটা কিন্তু আমাদের এন্ডোর্স করাই উচিত। যদি আমি অপশক্তি বলতে আপনি সব ধরনের যদি ভাবি, সেটা আলোচনা করেই আরো ঠিক করা যেতে পারে। একটা জাতীয় ঐক্য থাকলে তো কোনো পাত্তা পাবে না, এটা স্বাভাবিক। সংকট হচ্ছে সেই জাতীয় ঐক্যটা কতটুকু থাকবে না থাকবে। কিন্তু এইখানে এটা খুবই কারেক্টলি দাদুভাই বলছেন যে এইবার অন্তত পক্ষে যে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে, আমি দীর্ঘ সংগ্রাম বারবার বলছি, অনেক সময় দীর্ঘ সংগ্রাম বাদ দিয়ে মনে হয় 2-4 দিন, এটা খুবই ভুল কথা, একটু খালি মনে রাখতে হবে। সুতরাং এই সংগ্রামের মধ্য দিয়ে পরস্পরের যে উপলব্ধি যেটা হয়েছে,
যে সবাই যার যার অধিকার রক্ষা করতে হবে। যেমন আমি সহজে শুনে মনে হচ্ছিল আমরা পার্শ্ববর্তী দেশের যেমন সমমর্যাদার কথা বলি না, বলি না, এখানে রাজনৈতিক দলগুলো মানুষের মধ্যে ওই সমমর্যাদা আপনি যদি রক্ষা করেন এবং গণতন্ত্রের প্রতি এবং যে ভোটের গণতন্ত্রের প্রতি আমরা অস্থাশীল, তো সেইটা আপনি মেনে নিলেই তো জিনিসটা থাকে, মানে সংকট থাকে না প্রাথমিকভাবে। আর তারপর এই যে ভোটটা ঠিক নিয়মিত হতে থাকলেই কিন্তু দেখবেন যে জবাবদিহিতা 5 বছর পর পর থাকলে অনেক কিছু সংকটের সমাধান হয়ে যাবে। এই হচ্ছে প্রথম বিবেচনা। সুতরাং সেইটা থাকলে অপশক্তি আমি শুধু পাবে না বলতে চাই না, আমি বলতে চাই আমাদেরকে বরঞ্চ বিবেচনা করতে হবে কোনোভাবে যাতে অপশক্তি সুযোগ না পায়, তার জন্য আমাদেরকে এটা করতে হবে। আমি কথাটাকে এইভাবে ঘুরিয়ে বলতে চাই। না হলে এই যে এত এত রক্তদান এবং রক্তদানের পরে আরেকটা বড় ব্যাপার, এটা আমি একটু জাস্ট এই পয়েন্টটা একটু না বলে পারছি না, যে রক্তদান যেমন হয়েছে, ধরেন যদি যা আমরা দেখি যে আরো কিছুদিন টিকে থাকতো, রক্তদানের পরিমাণ তো আরো বাড়তো। কারণ মানুষ তো তরুণ প্রজন্ম, শ্রমজীবী মানুষ, তারা কিন্তু এইরকম জায়গায় চলে গেছিল। তাহলে এই যে লক্ষ কোটি তরুণ জনতা এবং অভিভাবক সহ তারা যে মাঠে আসলো, যদি কোনো কারণে এই হতাশ হয়, তাহলে কিন্তু এইটাকে আবার রিবিল্ড করতে অনেক সময় লাগবে। তাহলে শুধুমাত্র আপনি ওই দমনের ক্ষেত্র নয়, এইটাকে আপনি শক্তিপূর্ণ অবস্থান নিলে আমাদের পুরো দেশকে অগ্রসর করার ক্ষেত্রে আমরা একটা ভূমিকা পালন করতে পারি। এমনকি ধরুন এই যে যারা রাজনৈতিক দল আমরা করি বা আমাদের থেকে আরো যদি অবয়বে বড় বলি, কোনো যদি ভুলটুলো কিছু করে, তাহলে তাদের এই নজরদারিতেও কিন্তু সেই ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারবে। সুতরাং এইটা একটা খুব জরুরি কর্তব্য যে এই ব্যাপারে সবারই দায়িত্বশীল ভূমিকা পালন করা বলে আমি মনে করি। এবার হ্যাঁ, রাজনৈতিক দল 10 বছরের জন্য এই ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে এখনো আমরা এসব দেখতে পারিনি এবং এই ব্যাপারে এই জন্য আমি কোনো আনুষ্ঠানিক মন্তব্য করছি না। কিন্তু একটা কথা আমি শুনতে শুনতে মনে হচ্ছিল, ধরুন এইখানে দুদুভাই যেটা বললেন, এইটা কিন্তু আমি তো জানি, অন্ততপক্ষে এটা বুঝি আমাদের দল বামফ্রন্ট এবং অন্যদেরও প্রথম 1 নম্বর দাবিটা কি সবসময় আমরা রাখছি, যে এই সময় যারা নিহত হয়েছে সেই পরিবার, আহত তাদের চিকিৎসা এবং ক্ষতিপূরণ যথাযথ মর্যাদা এবং প্রকৃত তালিকা করে। কিন্তু আমি দুঃখের সাথে বলছি, যেমন আমি নামটা ইচ্ছা করে বলছি না, গত পরশু দিনের আগের দিন একজনের পাওয়া যাচ্ছিল না, মানে উনি তার সার্টিফিকেটটা নেয়নি, যার জন্য আমি তো টেলিভিশনেও বলেছিলাম আমরা কিছু হেল্প করছি। তার ছোট ভাই আসছে, এসে যেটা বলছে যে এরকম আমি তো অসুস্থ ছিলাম, কয়দিন আসতে পারিনি, আপনি যার কাছে পাঠাইতে চাইছিলেন তোমাকে যাবো কেন? হ্যাঁ আপনি যান। তা বলে যে আরেকটা ঘটনা ঘটে গেছে, একটু শুনতেন। কি হয়েছে? বলে যে ছেলেটি মারা গেছে, বলে যে তার স্ত্রী ভাবি, মানে বলছে ভাবি থাকতে একটা এলাকার, বলে যে তাকে এলাকার লোকজন নিয়ে আসছে, এনে মামলা করায় দিছে এবং কিছু ওই যে যেটা হয় বাংলাদেশে, যে কিছু লোককে করছে আসামি আর অজ্ঞাত। এখন এটা কিছু হবে কিনা এখন আপনি বলেন। আমি এটা নিয়ে অন্য মন্তব্য না করে, তাহলে দরকার কোনটা ছিল? দরকার হচ্ছে বারবার যেটা বলা হচ্ছে তার ন্যায় বিচার না, তাহলে দরকারটা ছিল যাতে করে তার সে যে শহীদ হয়েছে তার সার্টিফিকেটটা নাই, সেটা এনে যাতে করে তার পুনর্বাসন সহ করা যায়। কিন্তু এখন তার স্ত্রীকে কোনো স্বার্থান্বেষী এনে যখন ওই কাজটা করে আলোচনা যদি প্রধান হয়, তাহলে কিন্তু আপনি এটা সংকটে ফেলবেন। এখন আমি জানি না, আমি এটার সাথে 100% মিলাচ্ছি না, কিন্তু আমরা এইবারের যে ঘটনাগুলো ঘটেছে, আমরা বলেছি যারা এই হত্যার সাথে সরাসরি জড়িত, নেপথ্যের যাদের সিদ্ধান্ত এটা হয়েছে, এর জন্য বিশেষ ট্রাইব্যুনাল করে বিচার করতে হবে। তাহলে আপনি প্রথম যদি ওইটা না রেখে এইখানে অন্য একটা আলোচনা নিয়ে আসেন, সেইটাও দেখবেন বাংলাদেশে অনেক সময় এটা আছে। এই জায়গাটা কি মনে হয় সংকট তৈরি করবে কিনা ট্রাইব্যুনালে করার এক ধরনের, আমি আসছি। হ্যাঁ, আমি বলছি যে এইটা একটা সংকট তৈরি করবে কিনা এটা আমি ভেবে দেখার জন্য বলবো। 1 2 নম্বর হচ্ছে মনে রাখতে হবে গণহত্যা, মুক্তিযুদ্ধের সময় এই সময় যেটা হয়েছে, দুইটা কিন্তু তো ওইটা এখন আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, যেটার জন্য আমাদের দীর্ঘদিনের লড়াই। তা সেই জায়গায় যে দল ছিল সেই দায়ে কিন্তু নিষিদ্ধ এখনো হয় নাই। সুতরাং আপনি যদি টোটালিটিতে গণহত্যা বলে কিছু করতে চান, তাহলে টোটালিটিতে বিবেচনা করতে হবে। তাহলে এইবারের যেটা একটা স্পেসিফিক বলছি, যে এই হত্যা এবং এর সাথে জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। কোনোভাবে যদি এটা বাধাগ্রস্ত না হয়, এটা কেউ যেন না বলতে পারে একটা রাজনৈতিক স্বার্থে এটা করেছি। আমি প্রসঙ্গক্রমে বলি, এই অনুষ্ঠানে যেহেতু ছিলাম না আমরা দু একটা টেলিভিশনের জায়গায় দেখছিলাম, বরঞ্চ কেউ বলেছেন ওইটা বিবেচনা রাখতে হবে যাতে করে এই বিচার যাতে প্রশ্নবিদ্ধ না হয়, তার জন্য যা করার তাই করতে হবে। ইতিমধ্যে আমাদের দলের দিক থেকে একটা কথা বলা হয়েছে, সেটাও আমি খালি বলছি, যে এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যাকে করেছেন, বাংলাদেশে কি আর লোক ছিল না? কেন বিতর্কিত লোককে দিতে হবে, যিনি 71-এর যুদ্ধাপরাধীদের যারা ছিল তাদের মানে উকিল ছিলেন? এইগুলো আমরা এখনো বলবো যে আপনি এমন কোনো কাজ করেন না যাতে করে
যে এইবারের যে গণহত্যাযজ্ঞ হয়েছে এই হত্যাযজ্ঞ বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয় এবং যথাযথভাবে বিচার হয় এবং এর সাথে জড়িত তাদেরকে বিচার হয় বিশেষ জায়গায়। এটা বিরতির পর আবার এই আলোচনায় ফিরছি। দর্শক, নিউজ অন ভিউজ একটি ছোট বিরতির সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অন ভিউজে। শামসুজ্জামান দুদু, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতির মধ্যে নিষিদ্ধ হয়েছে, এ নিয়ে আলোচনা চলছে। এমন বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েক বছর পর হঠাৎ প্রকাশ্যে ছাত্র শিবির, কিভাবে দেখছেন, যেহেতু ছাত্র রাজনীতি করে আসা আপনারা? না, ওই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কয়েকটা জায়গায় আমি দেখলাম পত্রিকাতে যেমন নিষিদ্ধ হয়েছে, আবার এই নিষিদ্ধের বিপক্ষেও তারা বলেছে এটা সঠিক সংবাদ না। যে এই নিউজ করুক, যাদের বরাতে এটা হোক, আর যারা এটাকে বাতিল করছে সবাইকে আমি বলবো এক ধরনের পাগলামিতে মারছে। মানে ছাত্র রাজনীতি, বাংলাদেশটাই তো ছাত্র রাজনীতির কারণ হয়েছে। পাকিস্তানিদের হানাদার বাহিনীর বিরুদ্ধে যে সাহসিকতাপূর্ণ যে ভূমিকা, সেটা ছাত্র রাজনীতি দিয়ে শুরু হয়েছে। এই যে 52 ভাষা আন্দোলন জাতীয় রাজনীতিতে এক ধরনের মানে ঘোষণাই ছিল যেন 144 ধারা বয়কট না, মানে ব্রেক না করে ছাত্ররা। কিন্তু ছাত্ররা সেই ব্রেক করছিল বলে 52 ভাষা আন্দোলন, যেটা এখন আন্তর্জাতিক, মানে সারা বিশ্বে এটা পালন করা হয়। বাংলায় কথা বলতে পারছি, শুধু বাংলায় কথা বলা না, বলা যায় যে 52 আমাদেরকে স্বাধীনতার রাস্তা দেখাইছে। 62 ছাত্র আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, ছাত্র জনতার গণঅভ্যুত্থান, এর মায়ের ভিতরে কি কেউ নেই? বহু ঘটনা আছে। পাকিস্তান আমলের কথা বলছে। 71 মুক্তিযুদ্ধে তো অনেকেই আপোষ চাইছিলেন, অনেকে পাকিস্তানিদের সঙ্গে একটা মীমাংসা করে যাতে মানে ক্ষমতা পাওয়া যায়। অত দূর আমি যাচ্ছি না বিতর্কে, কিন্তু এটা ব্রেক করছে ছাত্ররা, তরুণরা। সেই সময় সেই ছাত্ররা, তরুণরা শেখ সাহেবের গাড়িতেও বাংলাদেশের পতাকা উড়াই দিছে যখন সে আলোচনায় যাচ্ছে পাকিস্তানিদের নিয়ে। সে খুব বিব্রত হয়েছে, যেহেতু পাকিস্তান তখন তো বিদ্যমান। তো স্বাভাবিক কারণে এবং এই যে ঘটনাগুলো বললাম, সবগুলোর কেন্দ্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 72 পরবর্তীতে যে বিদ্রোহ শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে, সেটা ছাত্রদের সব আন্দোলন সংগ্রামী ছাত্ররা। এবং এই যে সর্বশেষ এই বিদ্রোহের নায়ক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় আমরা যখন ছাত্র ছিলাম, এখন আমাদের ওরও চুল পেকে গেছে, আমারও চুল পেকে গেছে, আমরা ছাত্র ছিলাম তো, আমরা তো স্বৈরাচারী এরশাদের আমরা পতন ঘটানোর শুরুটা তো আমরা করেছিলাম। এখনকার ছাত্ররা যেটা করলো, এটা মহা ইতিহাস তারা রচনা করছে। এরপরে যদি কারোর পাগলামি মাথায় জাগে যে কি ছাত্র রাজনীতি বন্ধ করবে, ছাত্র রাজনীতি শুধু ছাত্ররা করে না, ওখানে সন্ত্রাসী কাজকাপ, সিট দখল, এটা ছাত্র রাজনীতি না। এটাকে সামনে এনে ওটাকে বাতিল না করে আমি সৃজনশীল যে বিষয়টি, সেটা ছাত্র রাজনীতি। এমন কোন সচিব পাকিস্তান আমলে ছিল না বা বাংলাদেশও ছিল না যারা ছাত্র রাজনীতি করে আসে নাই। এমন ভালো কবি ছিল না, এমন কোন ভালো সাংবাদিক ছিল না, এমন কোন ভালো ব্যবসায়ী ছিল না যারা ছাত্র রাজনীতির সঙ্গে তারা ছিল না। এই যে এই টেলিভিশনে যে প্রতিষ্ঠাতাদের একজন সাদেক হোসেন খোকা, পরে মেয়র, পরে রাজনীতিবিদ, তাই তো, ছাত্র ইউনিয়ন করতেন, মৌলানা ভাসানীর অনুসারী ছিলেন, তারপর শহীদ জিয়া রহমানের দলে যোগ দিয়েছেন, মেয়র হয়েছেন। তো এরকম অসংখ্য মানে দৃষ্টান্ত দেওয়া যাবে। ছাত্র রাজনীতি বন্ধ না। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্র শিবির, আমি যে কোনো ছাত্র সংগঠনকে আমি মনে করি যে প্রতিযোগিতার একটা সুযোগ থাকে। তবে এখন যে জিনিসটা সামনে নিয়ে আনা হচ্ছে, যারা প্রকাশ্যে এরশাদের বিরোধিতা করছে, প্রকাশ্যে লড়াই করছে, প্রকাশ্যে শহীদ হয়েছে, এখন হঠাৎ গোপন ভাবে এসে একটা জাহির করার যে প্রবণতা, এটা আমার কাছে মনে হচ্ছে যে আলাদা করে নিজেকে বহিঃপ্রকাশ ঘটানোর জন্য এরা সামনে চলে এসছে। যার এইটুকু সাহস ছিল না নিজের পরিচয়, নিজের রাজনীতি, নিজের সংগঠনকে আফল করার, সে যদি এখন মহাবীর হয়ে যায়,
তাহলে আমরা যারা ছাত্র রাজনীতি করতাম এই মানে কি বলবো, মানে হিসাব মিলানো খুব মুশকিল। মহাবীর হতে হলে পরে শুরু থেকে শেষ পর্যন্ত লড়াইটা করতে হয় স্বপরিচয়, স্বরাজনীতিতে, স্বসংগঠনের মধ্য দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় এত খারাপ জায়গা না যে আত্মপ্রকাশ করলে এখানে মানে নিষিদ্ধ সংগঠনের মতো তাদেরকে মারা দাও। তো এইসব গোপনীয় এইগুলো সিনেমার কাহিনী তো ভালো মানায়, এগুলো আমার কাছে মনে হয় এগুলো আলোচনা থাক। এইগুলো একই প্রশ্ন আপনার কাছে, ছাত্র রাজনীতি নিষিদ্ধ প্রকাশ্যে। আমার মনে হয় খুব বেশি বলার দরকার হবে না, কারণ দুদু ভাই তো যেটা বলেছেন এটা ফুললি একমত, এবং উনি তো ওনার ভাষায় বলেছেন যে পাগলামোটা কেন। আমি একটু এর সাথে খালি যুক্ত করি। প্রথম কথা একটু বোঝার জন্য বলি, দেখেন ধরেন কৃষকদের তো এক ধরনের রাজনীতি বা আন্দোলন আছে, শ্রমিকদের আছে। আমরা কি কৃষক রাজনীতি শ্রমিক রাজনীতি বলি না, কিন্তু ছাত্রদেরকেও যদি আমাদেরকে বলেন, আমাদের বয়ানে এটা বলা উচিত হচ্ছে ছাত্র আন্দোলন। সংকট হয়ে গেছে কি, ছাত্র আন্দোলন না করে অনেক সময় আমরা ছাত্রদেরকে ব্যবহার করেছি রাজনীতির হাতিয়ার হিসাবে, যার জন্য এবার দেখেন এই যে রাজনীতি বন্ধের কথা, গত এই যে বিগত আমলে রাজনীতি কি ছিল? ক্যাম্পাসে রাজনীতি একবার তো বন্ধ ছিল। ক্ষমতাসীন দল ছাত্রলীগ না, তারা করছে কি, মানে দলীয় রুজুবৃত্তি, এবং তার জন্য ওই অঞ্চলে কোনো দলের অধিকার নাই কোনো ওই অর্থে। আপনি ধরেন বিভিন্ন সময় হয়তো যে আমরা হয়তো ছোটখাটো করতে পেরেছি, কিন্তু কোনো ভূমিকা ছিল না, আপনার গেস্ট রুম কালচার থেকে সব ছিল। তাহলে বরঞ্চ এই গণঅভ্যুত্থানের পরে আমি বলবো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সব জায়গার প্রধান দায়িত্ব হবে যে প্রকৃত ছাত্র আন্দোলন যাতে এখানে গড়ে ওঠে, এবং এইখানে যাতে সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট, টেন্ডারবাজিতে যাতে না যেতে পারে, এবং যাতে করে আপনি এই যে গেস্ট রুম কালচার বন্ধ, কালচার অনুষ্ঠান করা, মানে আপনি এই সামগ্রিক কাজের মধ্যে যাতে নিয়ে আসা যায়। আর অবশ্যই রাজনীতির তার যথাযথ চর্চা করবে। আপনি সেই নজরদারি করলে কিন্তু সংকট হয় না। বোঝার জন্য বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যখন এই ধরনের বড় বড় সংকট অতীতে হয়েছে, আপনার অস্ত্র ঝঞ্ঝানি কত রকমের হয়েছে, কিন্তু এইটাই যদি বলেন 90-এর পরে একটা বড় ভালো উদাহরণ ছিল এখানে হচ্ছে পরিবেশ পরিষদ, ক্রিয়াশীল ছাত্র সংগঠন তাদেরকে নিয়ে, এবং তাদেরকে আপনি আস্থায় রেখে যখন শিক্ষকরা এই আলাপ আলোচনা করে করতে পেরেছিল, তখন কিন্তু ওই সংকটের ধারা থেকে আমরা বের হয়ে আসতে পেরেছিলাম। তা আপনি সেইটা আছে, এখন নতুন পরিস্থিতি আরো যদি থাকে সেটা করেন, সেটা না করলে তো আপনি ভুল করবেন। আর সবচেয়ে শেষ কথা, মানে গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে যেটা বলছেন, আপনি তো নেতৃত্বের কথা বলেন, তাহলে ইলেকশন লাগবে। আর নেতৃত্ব খালি ইলেকশন দিয়ে না, তার কাজের মধ্যে গড়ে ওঠা লাগে, খালি বইপত্র পড়ে হয় না। এটাই হচ্ছে কথা। ছাত্র শিবির সম্পর্কে কথা পরিষ্কার। দেখেন এইবারও তারা যেটা প্রমাণ করলো, ওইটা দুদু ভাই তো তার ভাষায় বললেন, তা আমি তো বলি যে এইটাই তো বোঝা একটা অপরাধের কাজ তারা করেছে, এবং এই অপরাধের কাজ এমন অপরাধের, তারা সাধারণ ছাত্রদের সেন্টিমেন্ট ব্যবহার করে যে কাজটা করেছে, যে আঘাত এখন সাধারণ ধরেন একেবারে প্রাইভেট ইউনিভার্সিটি অন্য জায়গায় যে ছেলে মেয়েটি অভিভাবকরা তারা নিয়ে আসছে, তারা যদি এখন চিন্তা করে আরে আমি যদি এটা জানতাম তাহলে তো এটি জানতাম না, যাইতাম মানে ওর কথাই যাইতাম, কিন্তু সে তো তার প্রাণের টানে আসছে। তাহলে এইটার মধ্য দিয়ে তা অতীতে তাদের যে মানে কি বলবো যে চেহারা, সেই পাকিস্তান আমলের এবং মুক্তিযুদ্ধের পরেও আমরা দেখেছি তারা যখন ক্রিয়াশীল ছিল, যে তখন তাদের যে বিভিন্ন রাজনীতি, সেই রাজনীতির কিন্তু একটা নগ্ন চেহারাই আসলো বলে আমার কাছে মনে হচ্ছে। এবং এইটাও আপনি, যেহেতু আমি এই আলোচনায় ঢুকতে চেয়েছিলাম না, এইটা একটা আমি দেখলাম যে কোশ্চেন বড় হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন যে উপাচার্য, আমরা জেনারেলি কিন্তু এই কথা আমরা এই উপদেষ্টা পরিষদকেও বলেছি যে কোনো দলীয় লোক নিয়োগ দেওয়া উচিত না, আপনি এটাকে নীতিমালা গ্রহণ করবেন এবং যোগ্যতার ভিত্তিতে দেখবেন। উনি দলীয় কিনা জানি না, কিন্তু দেখলাম আমরা পত্রপত্রিকার মাধ্যমে যে উনি ওনার সাথে যখন দেখা করতে গেল, শিবির তো এখানে ছিল না, তাহলে কিভাবে শিবিরের সাথে উনি দেখা করলেন? এবং শোনা যায় যে ওনার নাকি গলায় গলায় সম্পর্ক, তো উনি কি করে জানলেন? এটাই তো একটা আশ্চর্য, কারণ এই যে আন্দোলনের যত ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট সহ যারা ছিল, তারা তো তাদেরকে চিনত না, উনি চিনলেন কিভাবে? তাহলে কি নেপথ্যে এই ধরনের একটা আন্দোলনের মধ্য দিয়ে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিভিন্ন ক্রিয়াশীল দলগুলো তাদের যে সেন্টিমেন্ট, সেইটাকে উপেক্ষা করে এই শক্তিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে? এইটা যদি হয়ে থাকে, এইটার পরিণাম কিন্তু মোটেই ভালো না। যে আপনি জাতীয় ঐক্যের কথা বলেছেন, ছাত্র অঞ্চলেও যে ঐক্যের ধারার সূচনা হয়েছে, বরঞ্চ এটার মধ্য দিয়ে যে অনৈক্য হবে, সেটা কিন্তু ওই যে আপনার ভাষায় যদি বলি, অপশক্তি বলেন, অন্য শক্তি বলেন,
তারাই কিন্তু লাভবান হবে। জি, শামসুজ্জামান দুদু, বার্তা সম্পাদকও বলছিলেন যে মঙ্গলবার যখন আলোচনা করছি বাইডেনের সাথে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক হবে এবং এবারের এই জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের যে অধিবেশন একটু ভিন্ন মাত্রা তো নিঃসন্দেহে। একে তো আমাদের জাতিসংঘে যোগ দেওয়ার ৫০ বছর পূর্তি, সেই সাথে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভিন্ন বাস্তবতায় ঠিক এই যে বাইডেন প্রধান উপদেষ্টা বৈঠক, এই জায়গাগুলোকে কিভাবে? আমি বাইডেন সাহেবের থেকেও ডক্টর মোহাম্মদ ইউনূসের একটু আগিয়ে রাখছে। এই আগিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে না, বিশ্বব্যাপী তার একটা যে পরিচিতি, মানে নোবেল প্রাইজ পরবর্তী সময়ে দেশের তৎকালীন সরকার বা শেখ হাসিনার সরকার তার উপরে যে আক্রমণ এবং সারা বিশ্বের প্রায় ২০০-এর অধিক মানে সাবেক এবং বর্তমান মানে রাষ্ট্রনায়করা তার যে পক্ষ নিয়েছিল, তো মিস্টার ডক্টর ইউনূস বাংলাদেশের এই প্রেক্ষাপটে তিনি এটাকে ব্যবহার করলে বাংলাদেশ অর্থনৈতিক বা অন্যান্য বিবেচনায় এগিয়ে যেতে পারে। আরেকটি জিনিস আমি পত্রিকা আমরা প্রতি জানলাম, এই জন্য আমি যেহেতু একটা দীর্ঘ সময় ১৫ বছরের ঘটনা, বাংলাদেশের কোনো রাষ্ট্র মানে প্রধান অথবা সরকার প্রধান এর আগে আমেরিকার কোনো সরকার প্রধানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয় নাই, এই প্রথম সেই সুযোগটা রাখছে। এখানে আরেকটা দিক আছে, হলো আমাদের নিকট প্রতিবেশী এই প্রথম আমেরিকা বা জাতিসংঘে যে সুযোগটা যখনই গত ১৫ বছরে শেখ হাসিনা যে কারণে ওখানে যাক না কেন, মোদি সাহেব ওখানে থাকলে দেখাটা বৈঠকটা হতো, সেটি আবার এখন হচ্ছে না। অর্থাৎ বৃহৎ গণতান্ত্রিক একটি দেশের সঙ্গে আমাদের সরকার প্রধান সেখানে বৈঠকে যাচ্ছে, আরেকটি বৃহৎ গণতন্ত্রের দাবিদার, আদতে তারা আধিপত্যবাদী, যেটা আমার নিকট প্রতিবেশী, তারা এই বিবেচনায় আসছে না। তাতে আমাদের দেশের বর্তমান ভাবমূর্তি গণতান্ত্রিক বিবেচনায়, অর্থাৎ আমরা ঠিক লাইনে আপাতত আছি। এই জাতিসংঘে এটা অন্যতম একটি দিগদর্শন বলবো আমি, যে এর প্রেক্ষিতে এই উপমহাদেশের রাজনীতি অনেক কিছু স্পষ্ট হবে। ভারত একমাত্র তার সহযোগী দেশ ছিল যার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে। শ্রীলঙ্কা এর আগে হারাইছে, পাকিস্তান তো আজন্ম তাদের বিপক্ষে, নেপালও তাদের বিপক্ষে, বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক ছিল। কিন্তু একটা সরকার প্রধান শেখ হাসিনা অথবা একটা দলের সঙ্গে তাদের শুধু বন্ধুত্বের কারণে, এদেশের জনগণ বা অন্যদের সঙ্গে তাদের সম্পর্ক না থাকার কারণে তারা যে শূন্যতার মধ্যে পড়ছে, এটা আমাদের কোনো মনে হয় না যে আমরা শূন্যতায় পড়ছে, বরঞ্চ আমরা আগ্রহী ওই প্রতিবেশীর সঙ্গে একটা সম্পর্ক রাখা। সেটা কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে আমি বলবো প্রমাণ করছে। তাদের এই যে ওয়েস্ট বেঙ্গলে যে দুর্গাপূজা, এই দুর্গাপূজায় তারা যে পূজার মানে ধর্মীয় কারণে ইলিশের একটা প্রয়োজনীয়তা থাকে সেখানে, এটা প্রথমে বন্ধ হওয়ার পরেও কিন্তু আবার বাংলাদেশ পুনরায় তাকে দেওয়ার কথা চিন্তা করছে। এটা একটা বন্ধুত্ব সুলভ আমার কাছে মনে হয়েছে ওকে, এটা ঠিক হতে পারে। কিন্তু এই সরকার আসার পরও সীমান্তবর্তী অঞ্চলে বেশ কয়েকজন মারা গেছে। গত সরকারও এটা বন্ধ করা সম্ভব হয়নি, তারপরে হত্যাকাণ্ড আছে। তারপরে আবার ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাষায় যে ভঙ্গিতে যে কথাটা বলেছে, উল্টে ঝুলানোর কথা, এটা আমি শঙ্কিত যে আমরা যতটা কাছাকাছি ছিলাম সেটা কি থাকতে পারবো কিনা। তবে গণতন্ত্রের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, উন্নয়নের স্বার্থে, স্থিতিশীলতার স্বার্থে সম্পর্কটা স্বাভাবিক থাকা উচিত। জি, এই যে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে ডক্টর ইউনূস বৈঠক, আর আমি প্রসঙ্গটা আনতাম কিন্তু মোদির দেখা না হওয়া, এই সব মিলে এই যে তিন দেশের যেই না, আমি প্রথমত এইটাকে এইভাবে দেখতে চাই। একটা জিনিস মনে রাখতে হবে, হ্যাঁ, এই কথাটা হয়তো একটু নেগেটিভ মনে হতে পারে, ওইটা বলেই আমি আসল কথাটা মানে মূল কথাটা বলতে চাই এখনকার প্রত্যাশার জায়গায়। এটা মনে রাখতে হবে যে একটা আধিপত্যবাদী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি, তারা কিন্তু যে কোনো দেশ এবং আমাদের মতো দেশ, যেখানে আমাদের দেশে কিন্তু অজস্র সম্পদশালী দেশ, আমরা
এইটা মাটির নিচের সম্পদ থেকে শুরু করে জনসম্পদ এবং ভূ রাজনৈতিক কারণে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবস্থানে বাংলাদেশ। সুতরাং তারা তাদের স্বার্থে আমাদের সাথে সম্পর্ক চাইবে, আবার আমরা আমাদেরকে অগ্রগতির স্বার্থেও আমরা সম্পর্ক চাইব। সুতরাং সেই স্বার্থটাই প্রধান রক্ষা করাটা জরুরি বলেই আমার কাছে মনে হয়। তা সেইটার একটা আমি বলবো যে এবার একটা অপরচুনিটি, অন্য ধরনের সুযোগ আসছে। সেটা কি, জনগণের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং তিনি ব্যাপক পরিচিত, তিনি যাওয়ার সুযোগ পাচ্ছেন। আমার প্রত্যাশার জায়গাটা বরঞ্চ এরকমের যে জাতিসংঘ তার যাতে একটা ন্যায্য ভূমিকা আমাদের দেশ শুধু না, এই সুযোগে পৃথিবীর অন্যান্য দেশের উপরে থাকে, সেই ভয়েসটা বরঞ্চ বলার একটা সুযোগ আসছে। আমরা বলতে পারি এর আগে আমাদের সরকার প্রধান তিনি গেছেন, তখন আমরা শুনেছি টেলিভিশন অন্য জায়গায় তার সাথে অনেক দেশেরও বৈঠক হয়েছে। এরকম না হলেও তখন উন্নয়নের গল্পটাই কিন্তু প্রধান ছিল। আমাদের দেশে যে গণতন্ত্রহীনতা চলছে অন্যটা ছিল, এটা কিন্তু সামনে ছিল না। এটা কিন্তু সামনে ছিল না। তাহলে এখন তো হয়েছে যে একটা দেশ, হ্যাঁ উন্নয়ন তো হয়েছে, তো অস্বীকার করার নাই। তাহলে যে এটা উন্নয়ন হলেও যদি তার মানবাধিকার গণতন্ত্র না থাকে তাহলে জনগণ গ্রহণ করে না, এবং শেষ বেলায় দেখা যায় উন্নয়ন আসলে ফানুষে পরিণত হয়। আর উন্নয়নের সময় ফুলাই ফাফে এমন দেখানো হয় দুর্নীতি লুটপাটটা যেন চাপা পড়ে যায়। তাহলে এই যে শিক্ষাটা আমার মনে হয় যে আমরা জাতিসংঘের এই অধিবেশনের মাধ্যমে, আমি জানি না উনি কি ভাষণ দেবেন, তাতে পৃথিবীর অন্যান্য দেশকেও আমরা এই দৃষ্টি আকর্ষণ করে বলতে পারি, শাসকদেরকেও বলতে পারি যে গণতন্ত্রের যে প্রধান বিষয়, মানবাধিকারের যে বিষয়, জনগণের স্বার্থের যে বিষয়, আমরা যেন সেই বিষয়টা নজর রাখি। তাহলে সেইটা আমি বলি যে এটা একটা লিড করার বিষয়ও আমাদের আছে। আর সর্বশেষ হচ্ছে আমাদের কিন্তু এই যে আঞ্চলিক উপ আঞ্চলিক অনেক সমস্যা আছে। এই সমস্যা আমরা অনেকদিন ধরে বলছি, অনেক সময় আমরা মনে করেছি বাইলেটারাল আলোচনার মধ্যে সমস্যার সমাধান। আমি ছোট্ট দুইটা কথা খালি বলি, ধরেন ভারতের সাথে তার পানি বন্টন সহ অনেক, হ্যাঁ এমনকি সীমান্ত, আপনি মায়ানমারের সাথে অনেক ধরনের সমস্যা আছে, এমনকি পাকিস্তানের সাথেও আছে, হয়তো এখন অত আলোচনা আসে না। আমরা অনেকদিন ধরে বলে আসছি যে এই সমস্যাগুলো দ্বিপাক্ষিক আলোচনায়, যেগুলো সমস্যার সমাধান হচ্ছে না, বহুপাক্ষিক আলোচনা লাগবে। তাহলে তার জন্য জাতিসংঘ একটা ভূমিকা পালন করতে পারবে। সুতরাং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে, সরকারের প্রধান হিসাবে যে তিনি যদি এই সামগ্রিকভাবে একটা পজিটিভ সিগন্যাল দিতে পারেন এবং আমাদের দেশে এই কার্যক্রমগুলো হয় এবং আগামীতে জাতিসংঘ সহ অন্যান্য দেশের আমাদের এই যে এই ধরনের সংকট সমাধানে একটা ভূমিকা রক্ষা করতে পারি, তাহলে আমরা আমার বিবেচনা সেটা প্রধান হবে। আর আমেরিকার সাথে বৈঠকের আরেকটা বড় বিষয়, সেটা আমরা আগেও বলেছি এখনো বলি, আমাদের যে পাচার হওয়া টাকা, পাচার হওয়া বিভিন্ন জায়গায় আছে, অন্য জায়গায় আনার ক্ষেত্রে আমরা মানি না মানি আমেরিকার তো একটা বড় রোল আছে। সুতরাং সেইটা যদি আমরা আদায় করে নিয়ে আসতে পারি, সেইটা একটা অনেক পজিটিভ হবে। শুধু এখনকারটা আদায় না, ভবিষ্যতে অনেকে সাবধান হয়ে যাবে। আপনাদের দুজনের আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ এন্ড ভিউজ আজ এ পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।